হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আপার প্রাইমারি 2025 প্রস্তুতি পূর্বে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান রিভার সিস্টেম, অর্থাৎ ভারতের নদ নদী। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তোমরা জানো। কারণ তোমরা যদি কম্পিটিটিভ এক্সাম বলো বা আপার প্রাইমারি বলো, প্রত্যেকটা পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। এখান থেকে প্রাইমারি টেট পরীক্ষাও প্রশ্ন আসে। তো আজকের ক্লাসটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে শোনো। আমি প্রত্যেকটা জিনিস ম্যাপের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দেব। একটু জাস্ট ডেটাগুলো মনে রাখার চেষ্টা করো, দেখবে সব কিছু তোমাদের একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দাও। আর যারা আমাদের নতুন কোর্সে তোমরা এনরোল করতে চাইছো, আমরা একটা নাম্বার তোমাদেরকে বলে দিচ্ছি, এই নাম্বারটিতে আমাকে এসএমএস করবে। নাম্বারটি দেখো, 9647300217। নাম্বারটি 9647300217। এই নাম্বারটিতে আমাকে যোগাযোগ করবে, তাহলে কিন্তু তোমাদেরকে পুরো ডিটেলস আমি জানিয়ে দেব। ঠিক আছে, চলো দেখো। ভারতের যদি নদ নদী আমরা পড়তে যাই, তাহলে প্রথমত আমাদের ভারতের নদীকে আমরা দুটি ভাগে ভাগ করব। কয়টি ভাগে? দুটি। একটা হচ্ছে উত্তর ভারতের নদী, আর একটাকে আমরা কি বলবো? দক্ষিণ ভারতের নদী। একটা পেলাম কি উত্তর ভারতের নদী, আর একটা পেলাম আমরা দক্ষিণ ভারতের নদী। অর্থাৎ ভারতের নদ নদীকে আমরা দুটি ভাগ ভাগ করছি, উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী। বলছে উত্তর ভারতের নদীগুলি সারা বছর হিমবাহ গলা জলে পূর্ণ থাকে। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের যে উত্তর ভারত, উত্তর ভারত মানে কি? ওই যে হিমালয় পর্বত থেকে যে নদীগুলো উৎপন্ন হয়েছে, হিমালয় পর্বত থেকে যে নদীগুলো উৎপন্ন হয়েছে, সেই নদীগুলোকে আমরা কি বলবো? অবশ্যই সেই নদীগুলোকে আমরা বলবো উত্তর বাহিনী নদী, মানে উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে। এবার এই নদীগুলোর একটা বৈশিষ্ট্য আছে। এই নদীগুলো কি? এই নদীগুলো হচ্ছে পেরিনিয়াল রিভার বলা হয়। এই টার্মটা ভালো করে মনে রাখতে হবে। কি টার্ম? এই নদীটির নাম হচ্ছে কি? পেরিনিয়াল রিভার। দেখো লেখা আছে, বুঝতে পেরেছো? এই নদীটির নাম কি? এই নদীর নাম হচ্ছে পেরিনিয়াল রিভার। খুব ভালো করে ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখো। এই নদীটার নাম হচ্ছে পেরিনিয়াল। তাহলে পেরিনিয়াল কথাটার অর্থ কি? পেরিনিয়াল কথাটার অর্থ হচ্ছে বরফ গলা জলে পুষ্ট। কি বললাম? বরফ গলা জলে পুষ্ট। তাই এই নদীতে সারা বছর কিন্তু জল থাকে। তাহলে উত্তর বাহিনী যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোতে সারা বছর কিন্তু জল থাকে। আর যেগুলো দক্ষিণ গোলার যে নদী, যেটাকে আমরা বলবো কি দক্ষিণ ভারতের নদী, সেগুলোতে কিন্তু সারা বছর জল থাকতেও পারে, আবার না থাকতেও পারে। কারণটা কি? এই নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট, এই নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট এবং ঝর্ণার জলে পুষ্ট। তাই সারা বছর জল থাকে না, আবার থাকতেও পারে। কিন্তু যেগুলো উত্তরবাহী নদী, মানে উত্তর দিক থেকে উৎপন্ন হয়েছে, সেই নদীগুলোতে কিন্তু সারা বছর জল থাকবেই। এই কথাটা কিন্তু ভালো করে মাথায় ঢুকে দাও। এই পর্যন্ত বুঝতে পেরেছ? তাহলে আমাদের উত্তর দিকে যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলো আমরা মেনলি তিনটে দেখব। তাহলে উত্তর দিকে যে নদী রয়েছে, যেটা আমরা হিমালয়ান ড্রেনেজ সিস্টেম বলি, ইংরেজিতে কি বলবো? ইংরেজিতে বলবো আমরা হিমালয়ান ড্রেনেজ সিস্টেম। এই পথটা মাথায় রেখো। তাহলে উত্তর বাহিনী নদী বা হিমালয় থেকে যে নদীগুলো উৎপন্ন হয়েছে, সেই নদীগুলো আমরা মেনলি তিনটে দেখব, প্রধান প্রধান তিনটে। এক নাম্বার হচ্ছে কি? সিন্ধু নদী বা ইন্দাস, ইন্দাস বা সিন্ধু। ঠিক আছে, তাহলে এক নাম্বার পেলাম ইন্দাস নদী। দুই নাম্বার পাবো কি? দুই নাম্বার পাবো আমরা গঙ্গা নদী। ঠিক আছে, দুই নাম্বার পাবো গঙ্গা। আর তিন নাম্বার কি পাবো? তিন নাম্বার পাবো আমরা ব্রহ্মপুত্র। ঠিক আছে, তিনটে নদী। তাহলে আমরা দেখলাম উত্তর দিকে যে নদীগুলো রয়েছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, বৃহত্তম এবং মেন মেন নদী হচ্ছে তিনটে। একটা হচ্ছে কি ইন্দাস বা সিন্ধু নদী, দুই নম্বর হচ্ছে কি গঙ্গা নদী, আর তিন নম্বর হচ্ছে ব্রহ্মপুত্র নদী। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসে আমরা যে নদীটা নিয়ে আলোচনা করব সেটা কি? আজকের ক্লাসে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিন্ধু নদী। এই পয়েন্টটা তোমাকে ভালো করে মাথায় ঢুকে না।
প্রাইমারির মতো আমাদের কিন্তু আপার প্রাইমারি নতুন ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের আপার প্রাইমারি ব্যাচে অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে অফিসিয়াল যে নাম্বারটি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 9647300217, এখানে তোমরা কি কি পেয়ে যাবে আমাদের কোর্সে। এখানে তোমরা পাবে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আদার অন্যান্য রাজ্যের যে সমস্ত প্রশ্ন রয়েছে একদম সমস্ত কিছু সিলেবাস ওয়াইজ তোমরা থিওরি ক্লাস এবং সমস্ত কিছু তোমরা অল ডিটেলস পেয়ে যাবে। আমাদের ক্লাস হবে টিচমিন্ট এই অ্যাপটির মাধ্যমে। ক্লাসের পরে কিন্তু সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের কোর্সে অ্যাডমিশন নাওনি, এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে। এবার চলো, এবার আমরা একটু ম্যাপের সাহায্যে জিনিসটাকে ভালো করে বুঝে নিই। ভালো করে ম্যাপটা বুঝো, তাহলে জিনিসটা বুঝতে পারবে। এইটা ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো সিন্ধু নদীর একটা গতিপথের ছবি। ঠিক আছে, এই জায়গাটা আমরা ভালো করে বুঝবো। তো এই জায়গাটা ভালো করে বুঝতে গেলে প্রথমে আমরা দেখি একটা ইন্ডিয়ার ম্যাপ। দেখো এটা কি রয়েছে, এটা কি রয়েছে, এটা দেখো ভালো করে যদি খেয়াল করো তাহলে তোমরা জিনিসটা আরো ভালোভাবে দেখতে হবে। দেখো এটা কি, এটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ার ম্যাপ, তাই তো? এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। এই জায়গাটা ভালো করে দেখো, এই যে অংশটা, এইখানে কি রয়েছে, এইখানে একটা পর্বত রয়েছে। ভালো ছবি দেখতে পাচ্ছ, এটা একটা পর্বত রয়েছে, এই জায়গাটা একটা পর্বত রয়েছে। এই পর্বতটার নাম কি জানো? এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে তিব্বত। ঠিক আছে, এই পর্বতটা, এই জায়গাটার নাম হচ্ছে কি তিব্বত। মানে এটা চায়নাতে, চায়নার অংশ, মানে চায়নার অংশ হচ্ছে তিব্বত এখানে। আর এখানে একটা পর্বত রয়েছে, সেই পর্বতটার নাম হচ্ছে কি কৈলাস পর্বত। নামটা মাথায় রাখো, পর্বতটার নাম হচ্ছে কি কৈলাস। ঠিক আছে, নামটা লিখে দিলাম। তাহলে কি দেখো, সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি হচ্ছে? সিন্ধু নদী উৎপত্তি হচ্ছে তিব্বতের কৈলাস পর্বত। ওকে, এবার এই কৈলাস পর্বতের ঠিক তোমার কোন দিকে বলো তো? কৈলাস পর্বতের উত্তর দিকে, মানে উত্তর ঢালে। কৈলাস পর্বতের উত্তর দিকে মানস সরোবর নামে একটা লেক আছে। কি বললাম? উত্তর দিকে একটা মানস সরোবর নামে একটা লেক আছে। লেক মানে হ্রদ। তাহলে কৈলাস পর্বতের উত্তর দিকে মানস সরোবর হ্রদের, ঠিক আছে, মানস সরোবর হ্রদের এখানে একটা কি রয়েছে, ওখানে একটা গ্লেসিয়ার রয়েছে। গ্লেসিয়ারটার নাম কি জানো? গ্লেসিয়ারের বাংলা হচ্ছে হিমবাহ। সেই হিমবাহটার নাম হচ্ছে, আমরা জানি যে সেটা নাম হচ্ছে কি বোকারচু হিমবাহ। এটা ইম্পর্টেন্ট নাম। সে নাম হচ্ছে কি বোকারচু হিমবাহ। নামটা আমি লিখে দিচ্ছি, দেখো নাম হচ্ছে কি বোকারচু, বোকারচু হিমবাহ। এই নামটা ভালো করে মাথায় রাখবে। হিমবাহটার নাম হচ্ছে কি বোকারচু হিমবাহ, মনে থাকবে। তাহলে আমরা আবারও বলে দিই, সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে তিব্বতের কৈলাস পর্বতের উত্তর দিকে অবস্থিত বোকারচু হিমবাহের, বোকারচু হিমবাহের, মানে কি বোকারচু হিমবাহের যে তোমার একটা রয়েছে, মানে হ্রদ রয়েছে, সেই হ্রদটার নাম হচ্ছে তোমার মানস সরোবর হ্রদ। বোঝা গেল? মানস সরোবর হ্রদের বোকারচু হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। জিনিসটা আবার আরেকবার বলে দিচ্ছি, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কারণ এগুলো থেকে একদম ছোট ছোট প্রশ্ন পরীক্ষা আসে। তাহলে সিন্ধু নদী উৎপত্তি হয়েছে তিব্বতের
কৈলাস পর্বত, তিব্বতের কৈলাস পর্বতের উত্তর ঢালে অবস্থিত মানস সরোবর হ্রদের বোকারচু হিমবাহ থেকে, মানস সরোবর হ্রদের বোকারচু হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। এবার উৎপত্তি হয়ে কোথায় গেছে বলতো? এই যে ভারতের এই যে অংশটা দেখো, ভারতের এই অংশটাতে প্রবেশ করছে। আর এই অংশটা কি? অবশ্যই এই অংশটা হচ্ছে লাদাখ, জম্মু কাশ্মীরের লাদাখ অংশ, এইখান দিয়ে প্রবেশ করেছে। যখন এটা ভারতে প্রবেশ করলো, যখন এটা ভারতে প্রবেশ করলো তখন এই জায়গাটার নাম কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, নাম হচ্ছে কি দামচক। এই নামটা একটু মনে রেখো, নামটা আমি লিখে দিচ্ছি, তোমরাও খাতায় লিখে নিতে পারো, দামচক। ঠিক আছে, নাম কি বললাম? দামচক, বা ইংরেজিতে আমি নামটা বলে দিচ্ছি, একটু লিখে রাখো, DAMCHOK, দামচক। তো যদি পরীক্ষা প্রশ্ন আসে যে সিন্ধু নদী ভারতের কোথা দিয়ে প্রবেশ করেছে, কোন স্থান থেকে প্রবেশ করেছে, তাহলে আনসার হবে কি তোমাদের দামচক। এই পর্যন্ত ক্লিয়ার আছে সবার? এই পর্যন্ত ক্লিয়ার? এবার জিনিসটা ভালো করে বোঝো। এবার হচ্ছে কি, এইখানে দেখো, এবার এই যে সিন্ধু নদী এখানে যে উৎপত্তি লাভ করলো, সিন্ধু নদী এখান থেকে উৎপত্তি লাভ করলো। এবার ভারতে প্রবেশ করার আগে, ভারতে প্রবেশ করার আগে এই দিক থেকে একটা নদী এসে সিন্ধু নদীতে মিলিত হয়েছে, এই দিক থেকে। এই নদীটার নাম হচ্ছে কি ধর নদী। কি নাম? ধর। ঠিক আছে, ধর নদী, এটা মাথায় রাখো, নামটা কি নাম? ধর নদী। দেখো আর একটা ছবি আছে, ছবিটা দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে। দেখো এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে সিন্ধু নদী। এই সিন্ধু নদী এখানে একটা পর্বত, সেই পর্বত থেকে উৎপত্তি হয়েছে, কৈলাস পর্বতের মানস সরোবর লেক থেকে উৎপত্তি হয়েছে। কি থেকে? বোকারচুং হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। এবার দেখো এই যে স্থান, এই স্থানে গিয়ে একটা নদী মিলিত হয়েছে, নাম হচ্ছে কি ধর নদী। কি বললাম? এই নদীটার নাম হচ্ছে ধর নদী। তাহলে এবার জিনিসটা বোঝো, এই যে যখন সিন্ধু নদী কৈলাস পর্বতে উৎপত্তি লাভ করলো এবং ভারতে প্রবেশ করার আগে ঠিক এই ধর নদী পর্যন্ত এটা টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 257 কিলোমিটার। কত? 257 কিলোমিটার দৈর্ঘ্য। এগুলো খাতায় লিখে রাখবে, ঠিক আছে? 257 কিলোমিটার দৈর্ঘ্য। এবার দেখো, এবার এই যে 257 কিলোমিটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, এই তাহলে এই ধর নদী থেকে এই সিন্ধু নদী যে উৎপত্তি লাভ করেছে, এই যে তোমার নামটা, এখান থেকে এই নদীটার নাম কি সিন্ধু নদী ছিল? না, এই অঞ্চলটার নাম কিন্তু সিন্ধু নদী ছিল না। এই অঞ্চলের নাম ছিল ইংরেজিতে যেটাকে বলা হতো কি লায়ন মাউথ, LION, লায়ন মাউথ। ঠিক আছে, এটা কি বলা হয়? এটাকে বলা হয় লায়ন মাউথ বলা হয়। বোঝা গেল? যেটাকে বাংলাতে কি বলা হচ্ছে? সিং খাবাব। সিং খাবাব এটা বাংলা শব্দ নয়, সিং খাবাব হচ্ছে একটা তিব্বতিয়ান শব্দ। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে সিন্ধু নদীর উৎপত্তি থেকে ভারতে প্রবেশ করার আগের মুহূর্ত পর্যন্ত টোটাল ডিস্টেন্স কত, তাহলে আনসার হবে 257 কিলোমিটার। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিন্ধু নদী ভারতে প্রবেশ করার আগের মুহূর্ত পর্যন্ত কোন নদী এসে মিলিত হয়েছে? আনসার হবে ধর নদী এসে মিলিত হয়েছে। আবার যদি প্রশ্ন পরীক্ষা আসে যে ধর নদী থেকে সিন্ধু নদীর উৎপত্তি পর্যন্ত তিব্বতী ভাষায় কি নামে ডাকা হয়, সেটা হবে কি লায়ন্স মাউথ, বা যেটাকে বলি আমরা কি একদম সিং খাবাব। কি বলবো? সিং খাবাব বলবো। সেকেন্ড প্রশ্ন, যদি জিজ্ঞাসা করে যখন সিন্ধু নদী ভারতে প্রবেশ করলো তখন কোন জায়গা দিয়ে প্রবেশ করেছে, তখন আনসার হবে কি দামচক, যে নামটা বলে দিলাম কি DAM, দাম CHOCK, দামচক। দামচকের মধ্যে দিয়ে সেটা কিন্তু জম্মু কাশ্মীর হয়ে অর্থাৎ লাদাখ হয়ে প্রবেশ করছে ভারতে। এই পর্যন্ত বোঝা গেল সবার? তারপর দেখো এবার যেটা আমরা দেখব, এই সিন্ধু নদীটা এই যে কৈলাস পর্বতে উৎপন্ন হচ্ছে, এখানে কি রয়েছে বলো? এখানে তো রয়েছে কৈলাস পর্বত, আমরা এর আগে দেখলাম এখানে কৈলাস পর্বত রয়েছে। এই কৈলাস পর্বত থেকে উৎপত্তি লাভ করে
ঠিক উত্তর পশ্চিম, মানে দেখো আমরা জানি এইটা, দেখি এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, তাই তো, আর এটা হচ্ছে কি ওয়েস্ট, মানে উত্তর পশ্চিম বরাবর, মানে এই বরাবর দেখো, এই দেখো, যদি আমরা এটা ভাগ করি, এই বরাবর যদি ভাগ করি, দেখতে পাচ্ছ, মানে এই বরাবর যাচ্ছে মানে কি, এই বরাবর যাচ্ছে মানে কি উত্তর পশ্চিম বরাবর, জিনিসটা বুঝতে পেরেছ? তাহলে দেখো উত্তর পশ্চিম বরাবর কিন্তু ভারতের দিকে চলে যাচ্ছে। যখন ভারতের দিকে চলে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে একটা নাম ধারণ করেছে, এই নামটা হচ্ছে কি গিলগিটিস্তান, গিলগিট বাল্টিস্তান, এই জায়গাটার নামটা কি, যখন এটা ভারতবর্ষের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই নামটা হচ্ছে কি গিলগিট বাল্টিস্তান। এই গিলগিট বাল্টিস্তানকে মানে অতিক্রম করে এই যে দেখো একটা বেন্ড নিয়েছে, এখানে কি রয়েছে, এখানে রয়েছে নাঙ্গা পর্বত, এখানে একটা কি পর্বত রয়েছে, এই পর্বতটার নাম হচ্ছে কি নাঙ্গা পর্বত, মাথায় রাখবে কি পর্বত, নাঙ্গা পর্বত, ঠিক আছে, এখানে এই পর্বতটার নাম হচ্ছে কি নাঙ্গা পর্বত, মনে থাকবে। আর এখানে আর একটা পর্বত রয়েছে, এখানে ঠিক আর একটা পর্বত রয়েছে, এই পর্বতটার নাম হচ্ছে কি কারাকোরাম পর্বত, কি নাম, কারাকোরাম পর্বত, কি নাম বললাম, এখানে একটা পর্বত রয়েছে, এই পর্বতটার নাম হচ্ছে কারাকোরাম পর্বত। তারপরে দেখো আবার বলছি, সিন্ধু নদী উৎপত্তি থেকে উত্তর পশ্চিম বরাবর গিলগিট বাল্টিস্তান দিয়ে সেটা কি করলো, নাঙ্গা পর্বতের ঠিক দক্ষিণ দিকে একটা বাঁক নিয়েছে, নাঙ্গা পর্বতের ঠিক দক্ষিণ দিকে বাঁক নিয়েছে এবং পাকিস্তানের ভিতর দিয়ে, পাকিস্তানের দার্দিস্তানের ভিতর দিয়ে সেটা কিন্তু প্রবাহিত হয়ে চলে আসছে পাকিস্তানের মিডিল বরাবর, পাকিস্তানের মিডিল বরাবর চলে এসে এখানে পাকিস্তানের করাচি দিয়ে এসে কিন্তু সেটা আরব সাগর এসে মিশেছে। তাহলে বুঝতে পারলে, তাহলে আমি আবারও বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। সিন্ধু নদী কৈলাস পর্বতে উৎপত্তি লাভ করে ভারতের মানে লাদাখের মধ্যে দিয়ে প্রবেশ করে এখানে গিলগিটিস্তান হয়ে দার্দিস্তান হয়ে সেটা পাকিস্তানের করাচির মধ্যে দিয়ে এসে আরব সাগরে এসে মিশেছে। তাহলে সিন্ধু নদীর টোটাল ডিস্টেন্স কত যদি পরীক্ষা প্রশ্ন আসে, তাহলে আনসার হবে কি 2880 কিলোমিটার, কত, 2880 কিলোমিটার। কিন্তু ভারতে যদি সিন্ধু নদীর দৈর্ঘ্য কত যদি পরীক্ষা আসে, সেটা আনসার হবে কি 709 কিলোমিটার। কি বললাম, ভারতে সিন্ধু নদীর টোটাল ডিস্টেন্স কত, ভারতে সিন্ধু নদীর টোটাল ডিস্টেন্স হচ্ছে 709 কিলোমিটার। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, সবার ক্লিয়ার হয়েছে, গুড। এবার দেখো আর একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, এই সিন্ধু নদী যেখানে উৎপত্তি লাভ করেছে এই জায়গাটা, এটার নাম হচ্ছে কি কারাকোরাম সরি, মানে এটার নামটা হচ্ছে কি কৈলাস পর্বত। এই কৈলাস পর্বত থেকে পাকিস্তানের দার্দিস্তানের এই যে আটক অঞ্চল রয়েছে, অর্থাৎ আটক পর্বত, এখানে একটা পর্বত রয়েছে নাম হচ্ছে কি আটক পর্বত, অর্থাৎ এই আটক পর্বত পর্যন্ত সিন্ধু নদীর এই গতিপথটাকে কি বলা হয়, সিন্ধু নদীর পার্বত্য গতিপথ। কি বললাম, যদি পরীক্ষা প্রশ্ন আসে সিন্ধু নদীর পার্বত্য প্রবাহ কোথা থেকে কোথা পর্যন্ত, কৈলাস পর্বত থেকে, সেটা পেয়ে গেলাম আমরা আটক অঞ্চল, মনে থাকবে এটা হচ্ছে আটক অঞ্চল পর্যন্ত পার্বত্য অঞ্চল। এবার আটক অঞ্চল থেকে সিন্ধু নদীর যে নিচের দিকটা আসছে সেটা হচ্ছে সিন্ধু নদীর সমভূমি অঞ্চল, আর সেই সমভূমি অঞ্চলটার নাম হচ্ছে কি পটুয়ার সমভূমি, এটা নাম মাথায় রাখবে, পটুয়ার সমভূমি। তাহলে সিন্ধু নদীর গতিপথে যে সমভূমিটা পড়ে সেই সমভূমির নাম কি পটুয়ার সমভূমি, মনে থাকবে তো। তাহলে নামটা কি বললাম, পটুয়ার সমভূমি। এই পয়েন্টটা কিন্তু ভালো করে, নতুন ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে, তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের আপার প্রাইমারি ব্যাচে অ্যাডমিশন নাওনি অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে অফিসিয়াল যে নাম্বারটি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 9647300217, এখানে তোমরা কি কি পেয়ে যাবে আমাদের কোর্সে, এখানে তোমরা পাবে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আদার অন্যান্য রাজ্যের যে সমস্ত প্রশ্ন রয়েছে একদম সমস্ত কিছু সিলেবাস ওয়াইজ তোমরা থিওরি ক্লাস এবং সমস্ত কিছু তোমরা অল ডিটেলস পেয়ে যাবে। আমাদের ক্লাস হবে টিচমিন্ট এই অ্যাপটির মাধ্যমে, ক্লাসের পরে কিন্তু সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের কোর্সে অ্যাডমিশন নাওনি, এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে মাথায় রাখবে তোমরা। এবার চলো
এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি সিন্ধু নদীর যে বিভিন্ন যে নদীগুলো রয়েছে, শাখা নদী, উপনদী, এই নদীগুলো সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে। ওকে, দেখে নাও। এবার দেখো, যে কোনো নদীর দুই ধরনের উপনদী হয়। যে কোনো নদীর দুই ধরনের উপনদী হয়। কি উপনদী? একটা হচ্ছে কি রাইট ব্যাঙ্ক, একটা লেফট ব্যাঙ্ক। রাইট ব্যাঙ্ক মানে হচ্ছে কি উত্তর দিকের, আর মানে লেফট ব্যাঙ্ক মানে দক্ষিণ দিকের। এবার কিভাবে দেখব আমরা? দেখো এই নদীটা যাচ্ছে কি দিয়ে? এই বরাবর, তাই এই বরাবর দেখো তীর চিহ্ন এই বরাবর। ধরো তুমি এদিকে হাঁটছো, মানে তোমার ডান দিক কোন দিক? এই দিকটা ডান দিক আর এই দিকটা বাম দিক, তাই তো? নদী তো এই বরাবর যাচ্ছে, নদী তো এই বরাবর যাচ্ছে, নদী তো এই বরাবর যাচ্ছে। তাহলে নদীর এই দিকটা হচ্ছে ডান দিক আর এই দিকে হচ্ছে বাম দিক। তাহলে এবার যদি পরীক্ষা প্রশ্ন আসে সিন্ধু নদীর বাম তীরের উপনদীগুলোর নাম কি, বা সিন্ধু নদীর ডান তীরের উপনদীগুলোর নাম কি, এগুলো পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে। তাহলে এগুলোর সম্পর্কে আমরা একটু ডিটেলসে পড়ে নিব। দেখো এই জায়গাটা ভালো করে দেখো, যখন সিন্ধু নদী এই গিলগিট বাল্টিস্তানে প্রবেশ করলো, কি বললাম? যখন এই সিন্ধু নদী গিলগিট বাল্টিস্তানে প্রবেশ করলো তখন দুটো নদী, প্রধান নদীর নামটা কি? প্রধান নদীর নাম হচ্ছে সায়ক নদী। প্রধান নদীর নাম হচ্ছে সায়ক নদী। আর তার সঙ্গে আরেকটা নদী রয়েছে যেটা নাম হচ্ছে নুব্রা নদী। আমরা অনেক সময় নাম পড়িনি, নুব্রা ভ্যালি উপত্যকা পড়েছি। তাহলে এই নুব্রা নদী কার সঙ্গে এসে মিলিত হয়েছে? এই নুব্রা নদী এসে মিলিত হয়েছে সায়ক নদীর সঙ্গে। আর তখন নুব্রা এবং সায়ক একসঙ্গে মিলিত হয়ে নামকরণ করেছে কি নুব্রা সায়ক নদী। এই নুব্রা সায়ক নদী এসে মিলিত হয়েছে কোথায়? সিন্ধু নদীতে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সিন্ধু নদীর ডান তীরের উপনদীগুলোর নাম কি, তাহলে আনসার হবে কি নুব্রা সায়ক নদী। বোঝা গেল? তারপরে আরেকটু উত্তর দিকে গিয়ে আরো দুটো নদী এসে মিলিত হয়েছে। একটাকে বলা হয় কি গিলগিট, আর একটাকে বলা হয় হুঞ্জা। এই বড় নদীটার নাম হচ্ছে গিলগিট আর এই ছোট নদীটার নাম হচ্ছে হুঞ্জা। আর এই দুটো হচ্ছে কি, তাহলে টোটাল কটা নদী পেলাম? একটা নদী, দুটো নদী, আর একটা তিনটে নদী, আর এখানে চারটে নদী। টোটাল এই চারটে নদী কিন্তু সিন্ধু নদীতে এসে মিশছে। কি কি পেলাম? নুব্রা, সায়ক, গিলগিট আর হুঞ্জা, এগুলো। আর এই চারটে নদী কোথা থেকে উৎপত্তি হচ্ছে? আমরা এর আগেও বললাম এখানে একটা পর্বত রয়েছে, পর্বতটার নাম হচ্ছে কি কারাকোরাম পর্বত। কি পর্বত? কারাকোরাম। তাহলে এই চারটে নদী উৎপত্তি হয়েছে কি থেকে? চারটে নদী উৎপত্তি হয়েছে কারাকোরাম পর্বত থেকে। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? তারপরে এই নদীটা যখন তোমার গিলগিটিস্তান পার করে যখন দার্জিস্তান প্রবেশ করলো, তারপরে এই যে তোমার আফগানিস্তান, এই অঞ্চলটা কি? এই অঞ্চলটার নাম হচ্ছে আফগানিস্তান। দেখো ছবি দেখলে বুঝতে পারবে, ছবিটি দেখো। দেখো এই জায়গার যদি ছবিটা দেখো তাহলে তোমার জিনিসটা ভালো করে বুঝতে পারবে। দেখো এই যে অঞ্চলটা, এই দেখো এইটা হচ্ছে কি? এটা হচ্ছে আফগানিস্তান। বুঝতে দেখতে ছবিটা, এই যে অংশটা এটা হচ্ছে কি আফগানিস্তান। দেখো তাহলে এই যে অঞ্চলটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান থেকে একটা প্রধান নদী, মানে আফগানিস্তানের প্রধান নদীর নাম হচ্ছে কাবুল। আমরা প্রত্যেকে জানি সে আফগানিস্তানের প্রধান নদী কাবুল, সেটা কি করছে? এই সিন্ধু নদীতে এসে মিলিত হচ্ছে। আরেকটা প্রশ্ন এখানে আসে যে কাবুল কোথাকার প্রধান নদী? আফগানিস্তানের প্রধান নদী। আবুল কোন নদীতে এসে মিলিত হয়েছে? সিন্ধু নদীতে এসে মিলিত হয়েছে। আবুল সিন্ধু নদীতে এসে যেখানে মিলিত হয়েছে তার নাম কি? সেটার আনসার হবে তোমাদের কি আটক অঞ্চল। কি নাম? আটক অঞ্চল। এছাড়াও আফগানিস্তান থেকে আরো চারটে নদী, এছাড়াও আফগানিস্তান থেকে আরো চারটে নদী কি কি? একটা হচ্ছে কি কুররম, তোচি, গোমাল এবং জোব। কি কি বললাম? কুররম, তোচি, গোমাল এবং জোব। এই টোটাল পাঁচটা নদী কোথা থেকে আসছে? আফগানিস্তান। আর এই পাঁচটা নদী কোথা থেকে উৎপত্তি হচ্ছে যদি পরীক্ষা প্রশ্ন আসে, আনসার হবে কি সুলাইমান পর্বত। কি বললাম? এই আফগানিস্তানের এই চারটে নদী উৎপত্তি হয়েছে একটা পর্বত, যে পর্বতের নাম হচ্ছে কি সুলাইমান, সুলাইমান পর্বত। মনে থাকবে? তাহলে এই নদীগুলো উৎপত্তি হয়েছে সুলাইমান পর্বত থেকে উৎপত্তি হয়ে এটা সিন্ধু নদীর সাথে মিলিত হচ্ছে। তারপরে এই সিন্ধু নদী এসে মিঠানকোট, ঠিক আছে? তাহলে মিঠানকোট জায়গাটা কি? এই যে সিন্ধু নদীর পাঁচটা উপনদী রয়েছে সেই জায়গাটা যে মিলিত হয়েছে সেটাকে বলছে মিঠানকোট। একটু পরে আমরা জানব। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের সিন্ধু নদীর ডান তীরের উপনদীগুলোর নাম কি কি, তাহলে কি আনসার হবে? একটা নুব্রা, সায়ক
গিলগিট, হুঞ্জা, কাবুল, কুররম, তোচি, গোমাল, জোব। এই নামগুলো তোমাদেরকে মুখস্থ করতেই হবে। ঠিক আছে, এবার আমরা জানবো সিন্ধু নদীর বাম তীরে যে সমস্ত উপনদীগুলো রয়েছে সেইগুলোর সম্পর্কে। তাহলে সিন্ধু নদীর বাম তীরে উপনদী কি কি দেখো। সিন্ধু নদীর বাম তীরের প্রধান উপনদীর নাম হচ্ছে কি, যেটা নাম হচ্ছে কি ধর নদী। কি বললাম, এই নদীর নাম কি, এই নদীটার নাম ধর নদী, এসে মিলিত হচ্ছে। এছাড়াও দেখো আরো কি রয়েছে, একটা রয়েছে বিতস্থা নদী, চন্দ্রভাগা নদী, ইরাবতী নদী, আর বিপাশা, আর শতুদ্র। এই পাঁচটা নদী দেখো, শতুদ্র, ইরাবতী, চন্দ্রভাগা, আর বিপাশা, আর বিতস্থা। এই পাঁচটা নদী সিন্ধু নদীর সঙ্গে এসে মিলিত হয়েছে। কোথায় এসে মিলিত হয়েছে, নাম পরীক্ষা যদি প্রশ্ন আসে আনসার হবে কি মিঠানকোট। কোথায়, মিঠানকোটে, অর্থাৎ এটা পাকিস্তানের মিঠানকোটে এসে মিলিত হয়েছে। এই জায়গাটা এসে মিলিত হয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে মিঠানকোট। আর এই পাঁচটা উপনদীকে একসঙ্গে কি বলা হয়, একসঙ্গে বলা হয় পঞ্চনদ। বোঝা গেল। তাহলে সিন্ধু নদীর পাঁচটা উপনদীর নাম কি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে আনসার করবে শতুদ্র, তারপর হচ্ছে কি ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্থা, বিপাশা। এই পাঁচটা নদীকে একসঙ্গে কি বলা হয়, পঞ্চনদ। আর এই পঞ্চনদ সিন্ধু নদীতে কোথায় এসে মিলিত হয়েছে, আনসার হবে তোমাদের মিঠানকোটে। বোঝা গেল, ক্লিয়ার হচ্ছে সবার। চলো, এছাড়া আর একটা জিনিস তোমাদেরকে এখানে বোঝানোর আছে, এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো, ভালো করে দেখো, এই জায়গাটা যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে এই জায়গাটা আমরা কিন্তু ক্লিয়ার করে বুঝতে পারবো। কি কি দেখো, এই জায়গাটা ভালো করে দেখো, এখানে কি রয়েছে, আর একটা নদী রয়েছে। ঠিক আছে, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে সিন্ধু নদী। তোমরা দেখতে পাচ্ছ, দেখো ঝিলাম, চেনাব, রবি, সুতলাজ, চন্দ্রভাগা সব রয়েছে এখানে, কিন্তু সব রয়েছে। আর এই যে এই অঞ্চলটা কি রয়েছে দেখো, এই অঞ্চলটা এসে দেখো পঞ্চনদ বলা হয়। এটাকে কি বলা হয়, পঞ্চনদ বলা হয়। পঞ্চনদ এসে মিলিত হয়েছে এখানে, এই জায়গাটা মিলিত হচ্ছে। এই জায়গাটার নাম কি পড়লাম, মিঠানকোট পড়লাম। আমরা এগুলো পড়লাম তো দেখি, সব কিন্তু পড়েছি এগুলা। আর এই পঞ্চনদের যে মিঠানকোট সেটা কিন্তু পাকিস্তানে অবস্থান করছে, ভারতে কিন্তু নয়। এই জায়গাটা ভালো করে মাথায় রাখতে হবে তোমাদের। ঠিক আছে, বোঝা গেল। চলো দেখো, যে জিনিসগুলো তোমাদেরকে পড়ালাম সেগুলো কিন্তু ডিটেলস এখানে লেখা আছে, দেখে নাও। যে সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, সিন্ধু নদী উৎপত্তি হয়েছে বোকারসু হিমবাহ থেকে, লেখা আছে। এটা তিব্বতী ভাষায় সিং খামাম লেখা আছে। দৈর্ঘ্য হচ্ছে 2880 কিমি, ভারতের দৈর্ঘ্য হচ্ছে 709 কিমি। করাচির কাছে এসে আরব সাগরে পতিত হয়েছে। সিন্ধু নদীর উপনদী নাম হচ্ছে সিওক, কাশ্মীরের মধ্যে রয়েছে, যেগুলো বললাম। সিন্ধু নদীর পাঁচটা উপনদী রয়েছে, কি কি, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সতলেজ বললাম। এর মধ্যে সতলেজ বা শতুদ্র নদী হচ্ছে সব থেকে বৃহত্তম নদী। সব থেকে বৃহত্তম উপনদীর নাম হচ্ছে শতুদ্র বা সুতলেজ নদী, যেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এবার আমরা নেক্সট ক্লাসে তোমাদের এই যে পাঁচটা উপনদী রয়েছে, পাঁচটা উপনদী সম্পর্কে ডিটেলসে পড়বো। ওই পাঁচটা উপনদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে এবং তার দৈর্ঘ্য কত, কি নামে পরিচিত, তার ওপরে কি কি ড্যাম গড়ে উঠেছে, এগুলো আমরা কিন্তু ডিটেলসে নেক্সট ক্লাসে আলোচনা করব। বোঝা গেল। তো নেক্সট ক্লাস আমাদের ব্যাচ কোর্সে হবে। তো তোমরা আমাদের যারা ক্লাসে জয়েন করতে চাইছো, এই যে 9647300217 এই নাম্বারটিতে আমাকে যোগাযোগ করো, তাহলে আমাদের কোর্স সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে। থ্যাংক ইউ।